মধু বলেন, মাশরুম বলেন, সামুদ্রিক মাছ বলেন, এগুলো ছাড়াও আমাদের মানে এগুলো ছাড়া আমাদের দেশকে আসলে চিন্তা করা যায় না। এগুলোকে আমরা যারা চাষ করে আমরা অনেকাংশে তাদেরকে কিন্তু চাষিও বলি। সো আমাদের অনুষ্ঠানে আজকে কিন্তু একজন চাষি আছেন, আমার বলতে অনেক ভালো লাগছে, একজন নারী। সে হচ্ছে এই মধু নিয়ে কাজ করছে, মাশরুম নিয়ে কাজ করছে, সামুদ্রিক মাছ নিয়ে কাজ করছে। তিনি সরকারি প্রকল্পের অধীনে এই কাজগুলো করছেন। সো আমার অনেক ভালো লাগছে যে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে মানুষটি আছেন, আজকের অতিথি, আমাদের এই অতিথি হচ্ছে হালিমা সরকার আপু, নাহার সরকার আপু। তিনি একজন চাষি। আমার এটা অনেক বলতে খুব ভালো লাগছে। তো শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং ২১শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আজকে যেই আপুটি আছেন, আজকে যে অতিথি, তিনি একজন সফল চাষি বলা যায়। এবং শুধু চাষি না, তিনি কিন্তু রান্নার কাজ করেন এবং খুব ব্যাপকভাবে তিনি কিন্তু সেগুলো হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন। এবং হচ্ছে তিনি কিন্তু শাড়ি নিয়েও কাজ করেন। একজন উদ্যোক্তার যা যা গুণ থাকা দরকার সব কিছু কিন্তু এই মানুষটার আছে। তার সঙ্গে আজকে কথা বলবো নাহার সরকার আপুর সঙ্গে। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আমি তো ছোট করে আপনার কথাটা বললাম, আপনি একটু আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন একটু আমার দর্শকদের বলবেন। আসসালামু আলাইকুম। আমার নাম নাহার সরকার। আমি কাজ করছি হোমমেড খাবার নিয়ে। পাশাপাশি আমার উদ্যোগে আছে মাশরুম এবং মাশরুমজাত পণ্য, আছে সামুদ্রিক মাছ এবং মাছ পণ্য, আছে মধু এবং মধু নিয়ে আমি কাজ করছি আজকে 2023 সাল থেকে। চমৎকার। আপু আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? জি আপু, আমার জন্ম গাজীপুর, আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর, এবং জয়দেবপুরে আমার বেড়ে ওঠা। ইভেন শ্বশুর বাড়ি আমার জয়দেবপুরেই। আচ্ছা আচ্ছা। আপু আপনার কি ছোটবেলায় মনে হতো যে মানে ছোটবেলা থেকে চিন্তা করতেন যে আমি বড় হয়ে কাজ করব, সবাই আসলে আমার নামে নাহার সরকার নামে সবাই চিনবে, এরকম কি মনে হতো আপনার? হ্যাঁ, সত্যি কথা কি, আমরা যেই পরিবারে জন্ম বেড়ে ওঠা, মুসলিম পরিবার, তো আমি তাদের থেকে একটু বাহিরে বের হয়ে আসছি। তার জন্য কিন্তু সবাই মোটামুটি একটু মনক্ষুণ্ণ আমার প্রতি। তো আমি কখন ভাবি নাই যে আমি আসলে বাহিরে বের হব বা আমি গণ্ডিটা পার হওয়াটা আমার জন্য সহজ কোনো কথা। তো আপু এখন বলতে গেলে বলতে হয় যে আমার হাজবেন্ডের কথাটা আগে বলতে হয়। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আচ্ছা। উনি গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক। তো দেখা যায় যে বিএনপি করার কারণে ওনার বেশিরভাগ সময় একটু বাহিরে থাকতে হয়। তো বাইরে বলতে উনি জেলেও যায়, বাড়িতেও থাকে না। তো ওই সময়টাতে দেখা যায় যে আমাদের ব্যবসা বাণিজ্যেরও খুব টানাপোড়া শুরু হয়। তো ওই জায়গা থেকে মনে করলাম যে আমার কিছু একটা করা দরকার। হ্যাঁ, তো আমি তো হাউস ওয়াইফ। তো শাশুড়ি মারা গেছে, শ্বশুর আছে, ফ্যামিলি সবাই আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন ছেলে মেয়েরা মোটামুটি একটু বড়। হ্যাঁ, তো ভাবলাম যে কিছু একটা করি। তো ঘটনাক্রমে আমার ছোট ছেলেকে নিয়ে আমি যখন স্কুলে যাই, আমার ছেলে মাইলস্টোন স্কুলে পড়ে, গাজীপুর ব্রাঞ্চ। জি, গাজীপুর ব্রাঞ্চ পড়ে। তো যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় এক আপুর সাথে আমার পরিচয়। উনি উদ্যোক্তা। তো বললাম যে আপু আসলে উদ্যোক্তা আপনি কিভাবে হলেন, আপনি কি নিয়ে কাজ করেন? তো উনি বললো যে আমি একটু ট্রেনিং করতেছি, ওই জায়গায় আমাদের খাবারের বিষয়গুলো আমাদের শেখানো হয়। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ট্রেনিং করলাম, করার পর দেখলাম যে আরো উদ্যোক্তা যারা অলরেডি সফল তারাও আমার সাথে কাজ করে। তো তার সাথে পরামর্শ করলাম যে আপু কিভাবে করেন? তো উনি বললো যে আপু এইভাবে আমরা অনলাইনে পেজ খুলি, তারপরে ওই জায়গা থেকে পিঠা বানাই বা খাবারটা আমরা ছবি তুলে পোস্ট করি, তারপর আস্তে আস্তে আমাদের পেজে অর্ডারগুলো আসে। তো আমি তাই করলাম। আমার মেয়ের হেল্প নিয়ে আমি একটা পেজ খুললাম। পেজ খোলার পরে পিঠা, আমার প্রথম যাত্রা শুরু কিন্তু 250 গ্রাম চাল দিয়ে। চমৎকার। একটা মানুষ 250 গ্রাম চাল দিয়ে তার উদ্যোক্তা জীবন শুরু করেছেন, এবং আজকে আপু কিন্তু এখানে আছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে। জি আপু। জি, 250 গ্রাম চাল দিয়ে আমার যাত্রা শুরু। তো আস্তে আস্তে পরে আর পিছন দিকে তাকাতে হয়নি আমার। তো দেখলাম যে নতুন নতুন অনেক উদ্যোক্তা আছে, তারা আমাদের চাইতে আরো কম রেটে এবং আরো কোয়ালিটি খারাপ তারা প্রোডাক্টগুলো সেল করছে। তো ওগুলার পাশাপাশি আমাদের প্রোডাক্টগুলো আমাদের সাথে আর যায় না। তো ভাবলাম যে এটা আছে, এটা প্রতি একটা ভালোবাসা আছে। তো মধুর বিষয়টা মাথায় আসলো যে আমার হাজবেন্ড সারা বছর মধু খায়, ইভেন আমি একদিনও ছিও দেখি না। তো
এটা কিভাবে হয়। আমার হাজবেন্ড বলে তুমি খাও না কেন, আমি বলি যে না খাবো না, আসলে এটা কিভাবে হয় আমি এর প্রসেস জানি না, আচ্ছা, আগে জানবো তারপর খাবো। তো এরকম সুযোগ আল্লাহ আমাকে করে দিল, আমি 5 দিনের ট্রেনিং করলাম বেসিক থেকে। তারপর সরকার থেকে আমাকে একটা বক্স উপহার দেয়, দেওয়ার পরে স্যারদের সাথে কাজ শুরু করলাম। ওই ভালোবাসা আটকে গেলাম ওই জায়গা থেকে, আর পিছনে তাকাই নাই। এখন আল্লাহর রহমতে আমার যেই বক্স আছে আমি সারা বছর স্টক মধু মনের মন, হ্যাঁ মনের মন মধু আমি সেল করে থাকি। তো ওইটারও একটা অফ সিজন আছে। আচ্ছা, মধু হ্যাঁ হ্যাঁ, ওইটারও একটা অফ সিজন, যে আমরা চাষি তো চাষিদের একটা অফ সিজন থাকে, যেমন গরমকালে ওদেরকে অফ সিজন থাকে। ওই সিজনটাতে দেখা যায় যে আমার আরো হাতে কিছু সময় থাকে। তো একদিন আমার বড় ছেলে মাশরুম চাষ করবে, ওর খুবই আগ্রহ। আচ্ছা জি। তো কেরানীগঞ্জ থেকে ও 50টা স্পুন অর্ডার করার পরে বাসায় আমি মাশরুম কখনো ফুলও দেখিনি, হ্যাঁ যেটা আমি চিনিও না। তো দেখলাম অনেক ফুল ফুটছে, এবার এটা কি খাওয়া যায় বা কিভাবে খাওয়া যায় আমি কিছুই জানি না। আচ্ছা। তো ছেলেকে বলি যে আসলে এটা কি। আচ্ছা। পরে ওরকে বাবা বলেন তুমি ট্রেনিং করার পরে কাজটা করো। বাট ওনা ওই যে আনার পরে যে স্ট্রোক করলো গ্যারেজের মধ্যে, ওইটা আর হাত দিল না, ধরলো না, ওইটা ইয়েবি নষ্ট হলো। তো আমার মনে হলো যে এটা কেন সফলতা আসলো না এটাতে, হ্যাঁ এটার পিছনে কি আছে আমি একটু দেখবো। আচ্ছা। আমি বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করতে থাকলাম যে মাশরুম চাষ কোথায় শেখানো হয়। তো এক একজন এক একভাবে আমাকে ইনফরমেশন দিতে থাকলো। তারপর আল্লাহর রহমতে একদিন হঠাৎ করে সরকারিভাবে একটা প্রকল্প আমি পেয়ে যাই। তারা আমাকে 11 দিনের ট্রেনিং দেয় সাভারে। আচ্ছা। দেওয়ার পরে ওই জায়গা থেকে ট্রেনিং করি এবং ওই জায়গা থেকে কিছু মাদার আমি কালেক্ট করি। আনার পর থেকে আল্লাহর রহমতে 3 দিন পর থেকে আমি একবারে কাজে নেমে যাই। এখন আমার খামারে আপনার 1000-এর উপরে স্পুন আমার আছে এবং প্রতিদিনই কম বেশি আমার সেল হচ্ছে। চমৎকার একটা বিষয় যে আপুর একটা চমৎকার বিষয় আমি দেখেছি, সেটা হচ্ছে আপু না শিখে কিন্তু কোনো কাজ করেনি। তিনি যখন মধু আহরণের কথা চিন্তা করলেন তখনই তিনি একটা বেসিক থেকে কোর্স করলেন সরকারি উদ্যোগে, এবং সেখানে তিনি একটা বক্স উপহার পেলেন। সেই বক্স এখন আপুর কতগুলো আপু বলেছেন? আছে প্রায় 30টার মতো আছে। 30টার মতো বক্স, তার মানে তার সারা বছরের মধু বিক্রি কিন্তু এখান থেকেই হয়। এবং এটা মধু গরমকালে একটু কম আহরণ হয় বলে আপু তার পরিপ্রেক্ষিতে মাশরুম নিয়ে কাজ শুরু করলেন। আপু মাশরুমের ক্ষেত্রেও কিন্তু দেখেন 11 দিনের একটা কোর্স করেছেন, পুরোপুরি জেনে শুনে বুঝে তারপরে আপু কিন্তু এগিয়েছেন। তাই আমি বলবো যে আসলে হচ্ছে প্রশিক্ষণের বিকল্প নেই। আপনি হয়তো জানেন, কিন্তু আপনার স্কিলটাকে যদি আরো একটু উচ্চ মাত্রায় নিতে চান, যদি আপনি একটু ডেভেলপ করেন, তাহলে আমার মনে হয় যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপু এবার একটু জানতে চাই যে সামুদ্রিক মাছের কথা বলেছিলেন, ওটা কেমন করে? এটা আপু আমি বিসিকে 10 দিনের মেলা করি। তো ওই মেলা থেকে আমার কিছু চার্ট ছিল, আমি আমার উদ্যোগে কোন কোন আইটেমগুলো আমার ওই মেলাতে হ্যাঁ আছে। তো ওই চার্টটা আমার মেয়ে তৈরি করে দেয়। তো ওই জায়গা থেকে আমার গাজীপুর কৃষি ইউনিভার্সিটির স্যাররা ফলো করে। হ্যাঁ, তো ওনাদের কাছে আপনার নতুন একটা প্রোডাক্টের কাজ আসে যে ওনারা সরকারিভাবে ওনারা প্রকল্প দিবে যারা নাকি টুনা ফিশের উপর কাজ করে। তো স্যারের মনে হলো যে ওনার যে চারটা দেখলাম মেনুটা, এটার মধ্যে আমার এই মাছের প্রোডাক্টটা যায়। হ্যাঁ, তো স্যারা ওই জায়গা থেকে স্ক্যান করে আমার মোবাইল নাম্বারটা কালেক্ট করার পরে মেলার ঠিক 2 মাস পর স্যার আমাকে কল দেয়। হ্যাঁ, গাজীপুর কৃষি ইউনিভার্সিটির স্যার কল দেয় এবং বলে যে আপনি কি না সরকার আমরা আপনার বাসায় আসতে চাই। তো স্যার কল দিয়েছেন, তো না বলা কোনো স্কোপ নাই। উনি তো আর আমাকে বলে না যে কেন আসতে চাই, বলে যে আমি আপনার বাড়ি ভিজিট করব। তো আমি একটু ঘাবড়ানো গেলাম যে আসলে ভিজিট করবে ওই জায়গা থেকে, আমি তো আসলে তেমন কি বুঝতেছি না। তো আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম, বললো যে সমস্যা নাই, ভিজিটই তো করবে, তো আসো তুমি প্রোডাক্ট নিয়ে কাজ করো, হয়তো কোনো ইনফরমেশন দরকার আসতে দাও। তো স্যাররা আসলো, আসার পরে ওই যে আমার একটা স্বভাব আছে যে আমার বাসায় কোনো গেস্ট গেলে আমি তাদের আমার হাতে রান্না করে খাওয়াই। এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, আমি তাদের করি। তো স্যাররা আস্তে আস্তে আমি তাদের জন্য বিরিয়ানি রান্না করি। তো স্যাররা আসে স্টুডেন্ট নিয়ে আসে, তো ওদেরকে আমি খাইতে দিই। খাওয়ার পরে স্যার আমার খাবারটা এতই পছন্দ করে, বলে স্টুডেন্টদের যে শোনো আমি আপাকে আমার এই প্রকল্প দিয়েই যাব। হ্যাঁ, ওনার হাতের খাবারটা আমার এত পছন্দ হয়েছে, ওনার মিসেসের জন্য উনি আবার খাবারটা নিয়ে গেছে যে আমার মিসেসের জন্য আমি আপনি নিয়ে যাবো খাবারটা। তো আমি 2 প্যাকেট আবার ওনাকে দিয়ে দিলাম। তারপরে ওনার বললো যে আপু আপনি আগামীকাল আমার অফিসে আসেন, আসার পরে
আপনার সাথে আমার কথা আছে। জি। তারপর আমি অফিসে যাই, ইউনিভার্সিটিতে যাই, যাওয়ার পর ওনারা আমাকে একটা পেপারস দিয়ে বলে যে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, আমি আপনাকে মাছের প্রকল্পটা আমি দিতে চাই। তো শর্ত একটাই যে আপনার হাত দিয়ে আমার মাছের কাবাব, বার্গার পেটি এবং মাছের আচারটা আপনাদের গাজীপুরে ছড়াই দিবেন। হ্যাঁ, এটা আপনার হাত ধরে যাবে, এটা আমরা আশা করি। আপনি পারবেন, সেটাও আমরা বিলিভ করি। তো ঠিক আছে, স্যারের কথায় আমি রাজি হয়ে গেলাম যে স্যার সমস্যা নাই, এটা নিয়ে আমারও কাজ করার অনেকদিন ইচ্ছা। কারণ এর আগেও আমাদের গাজীপুর যে কৃষি ইউনিভার্সিটি কৃষি গবেষণা আছে, তো কৃষি গবেষণায় ঘটনাক্রমে আমি একদিন একটা চিপসের প্রোগ্রামে যাই, সেটাতে আমার ওই যে পাঙ্গাস মাছের চিপসটা আমি করি। আচ্ছা। তো যখন স্যার বললো যে পাঙ্গাস মাছ না, আমরা টোনা ফিশের চিপসটা করে থাকি, তখন স্যারকে বললাম স্যার আমি এটাতে আগ্রহী আছি। কারণ আমি অলরেডি পাঙ্গাস মাছের চিপসটা করি, বাট এটাতে আমার বেশি একটা পছন্দ না, কারণ মাছটা আমি খাই না। হ্যাঁ, পরে স্যার বলে ঠিক আছে, আপনি আপনার মতো করে কাজ শুরু করেন। স্যারের সহযোগিতায় স্যার আমাকে 2 দিনের ট্রেনিং দিল, আচার এবং বার্গার পেটির উপরে, কাবাব এসবের ট্রেনিং দিল, চিপসের ট্রেনিং দিল। দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এখন মাঠে আছি, এখন মাঠে আছি। আপনার 2টা রেস্টুরেন্টে অলরেডি যাচ্ছে আমার কাবাবটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপুর একটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লেগেছে, আপু যে কোনো বিষয়ে কিন্তু প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করছেন, যেটা সে জানেন না তার জানার তীব্র আকাঙ্ক্ষা। তো আমি বলবো যে আপনারা যারা কাজ শুরু করতে চান, আপনারা যারা ভাবছেন যে মধু নিয়ে বা মৌমাছি নিয়ে, মাশরুম নিয়ে বা সামুদ্রিক মাছ টুনা ফিশ নিয়ে কাজ করতে চান, তারা আপনারা অবশ্যই বিসিকের আন্ডারে কোর্স করাচ্ছে, আপনারা সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন। বা আমাদের যুব উন্নয়ন প্রশিক্ষণ আছে, বা আমাদের হচ্ছে বিভিন্ন আরো সরকারি প্রতিষ্ঠান আছে, বা বেসরকারি উদ্যোগেও কিন্তু বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছে, আপনারা সেখান থেকেও শিখে নিতে পারেন। সরি আপু, একটু জানতে চাই, আপনি কাঁঠালের কথা বলেছিলেন, কাঁঠাল দিয়েও কাজ করছেন, ওটা একটু যদি বলতেন। জি আপু, আমাদের গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত, সেটা আপনারা সকলেই জানেন। প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয়, এটা কিন্তু প্রতি বছর নষ্ট হয়, সেটা সংরক্ষণের কোনো প্রসেস আমরা না জানার কারণে সেটা নষ্ট হয় প্রতিনিয়ত। তো তার জন্য আমরা চিন্তা করলাম, উদ্যোক্তারা যারা আছে, যে কাঁঠালটা আমরা কীভাবে সারা বছর সংরক্ষণ করতে পারি। তো ওই জায়গা থেকে আমরা কিন্তু গ্রামের মানুষ, আমরা তো কাঁঠালের যে আঁচড়টা, এটা কিন্তু আমরা কন্টিনিউ করি আমরা কাঁঠালের সিজনে। তো ওই আচারটা আমরা কিন্তু ফ্রোজেনও করি সেই আগে থেকেই, বাট এটা যে আরো কিছু করা যায় এটা মাথায় আমার তখন ছিল না। বাট উদ্যোক্তা হওয়ার পরে মনে হলো যে না, এই কাঁঠালটাকে আমরা অন্য আরো কোনো ওয়েতে আমাদের কাস্টমার হাতে পৌঁছে দিব, আমরা যেন এটাকে একটা ভালো একটা জায়গায় নিতে পারি, কারণ যেন পচনশীল যে এটা যেন না হয়। হ্যাঁ, ভালো কিন্তু একটা বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি আমাদের কাঁঠাল দিয়ে। তো ওই জায়গা থেকে আমরা ওই মাছের যে কাবাবটা করি বা ইয়ার বিফ চিকেনের যে কাবাবটা করি, হ্যাঁ পেটি করি, তো ওইটা আমরা কাঁঠাল দিয়ে শুরু করলাম। হ্যাঁ, ওটা অনেক পুষ্টিকর একটা খাবার এবং অনেক মুখরোচক। তারপর ওইটা দিয়ে আচার করলাম। আচারটা অবশ্য আমি একটু কথা বলি, ওইটা গাজীপুর বিপণন থেকে আমরা 11 দিনের ট্রেনিং পাই। সেটা আমরা যারা উদ্যোক্তারা আছি সিনিয়র, তাদেরকে 11 দিনের ট্রেনিং দেওয়া হয়, সেটা জ্যাম, জিল এবং আচারের উপরে, আর তাদের কাঁঠালের আচারটা ফোকাসটা বেশি দেওয়া হয়। তো ওই জায়গা থেকে কাঁঠালের উপরে যে প্রসেসগুলো সেটা আমরা শিখি ওই জায়গাতে। তারপর থেকে আমরা কাঁঠালের আচারটা করে থাকি। আস্তে আস্তে কাঁঠালের সিঙ্গারা, কাঁঠালের সমোচা, কাঁঠালের যে রোল, এগুলো আস্তে আস্তে করা শুরু করলাম। কাঁঠালের ওই যে লাড্ডু, এগুলো আস্তে আস্তে করা শুরু করলাম। আমি নিজে একদম অভিভূত কাঁঠাল দিয়ে, যদিও আমি এখনো কাঁঠালের কোনো কিছুই খাইনি, তবে মনে হচ্ছে যে খুব শীঘ্রই যে টেস্ট করার জন্য হলো, আমার মনে হয় আমার এবং আপনাদের সকলেরই উচিত যে আমাদের জাতীয় ফল কাঁঠাল, যেটা এখন বৈদেশিক মুদ্রা অর্জনে একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তো আমার মনে হয় সেই কাঁঠালের কিছু কিছু আমাদের খাওয়া উচিত। গাজীপুরে অতি শীঘ্রই ভ্রমণ উচিত। জি ইনশাআল্লাহ আপু যাবেন। হ্যাঁ, কাঁঠালের সিজন তো এখন চলছে, যাবেন। জি আপু, আপনার পেজের নামটা যদি একটু বলতেন। জি, আমার পেজ নাহার কিচেন, আমার আইডি নাহার সরকার, আমার উদ্যোক্তা অঙ্গনে সবাই আমাকে নাহার আপা বলে ডাকে, কিন্তু আমার অরিজিনাল নাম হচ্ছে আমিরুন সরকার নাহার। আচ্ছা আচ্ছা আপু, আপনি খাবারের কথা বলেছিলেন যে আপনি হচ্ছে খাবারটা আসলে কতজনের খাবার দেন, বা আপনার মানে পিঠার কথাও বলেছেন। জি, আমি সর্বোচ্চ 120 জন পর্যন্ত খাবার আমি নিজের হাতে রান্না করে, বাজার থেকে আরম্ভ করে রান্না করা, ইভেন সার্ভ করা, প্রত্যেকটা আমি নিজের হাতে করে। নাহার কিচেনে গেলে আমরা পেয়ে যাব।
জি পাবেন। আচ্ছা, আপনাকে যদি আমি অর্ডার দিতে চাই, আপনাকে কতদিন আগে বলতে হবে? আমাকে 2 দিন আগে বললেই হবে। আচ্ছা, 2 দিন আগে। আপু, আপনার কাছে কি কাস্টমাইজ করার সুবিধা আছে? যে ধরেন আমি বললাম যে আমি অলিভ অয়েল দিয়ে খেতে চাই, বা আমাকে ঝাল কম দিবেন, বা আমাকে হচ্ছে মশলা কম দিবেন, এরকম এরকম যদি আমি বলি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি আচ্ছা, বলতে আচ্ছা। পারেন, আপনার ইচ্ছা আপনার আমাকে জানাতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আমি প্রোডাক্ট আমি রেডি করে দিব। চমৎকার। এই বিষয়টা সবসময় আকর্ষণীয়। আমি সবসময় বলি যে যারা হচ্ছে কাস্টমাইজ ফুড দেন, ডেলিভারি দেন, তাদের জন্য আমার একদম সেলুট। কারণ হচ্ছে আমি আসলে কেমন খাবারটা চাই, এটা যদি আমি সেই মতো পেয়ে যাই, তাহলে আমার মনে হয় এর চাইতে সুখকর কিছু আর হতেই পারে না। কারণ বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টগুলোতে দেখা যায় তাদের মাত্রা, তাদের অনুযায়ী তারা খাবার তৈরি করে। তো ওই খাবারটা অনেক সময় বাসায় যাওয়ার পর দেখা গিয়েছে বুক জ্বলছে, পেট ব্যথা করছে। সো আপুদের যদি আমরা বলে দিই এই ধরনের যেসব কিচেনে কাস্টমাইজ করে দেবার সুবিধা রয়েছে, আপনি কিন্তু আপনার প্রয়োজন মাফিক বা পছন্দ মাফিক আপনি যদি বলে দেন, তারা কিন্তু সেই রকম খাবার আপনাদের পরিবেশন করবে। তাতে কিন্তু খুব বেশি সুবিধা। সো আপনারা নাহার কিচেনে অবশ্যই থাকবেন। প্রশ্ন থাকে না যে নাহার কিচেনে কেন? নাহার কিচেনে আপনারা এই জন্যই যাবেন যে যেখানে আপনারা কাস্টমাইজ করে দেবার, মানে কাস্টমাইজ করে খাবার দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। আমরা শুনেছি যে আপনি খুব চমৎকার বিরিয়ানি তৈরি করেন, সেটা যদি একটু বলতেন যে ওইটাকে আপনি গরুর বিরিয়ানি, খাসির বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, আপনি কি তিনটাই করেন? আমি বিশেষ করে গরুটা আমার বেশি চাই। আচ্ছা, গরুটা বেশি চাই। এক প্লেট আপু কেমন প্রাইস রাখেন? আমরা 1 কেজি রাইস দিয়ে আপনার 8 জন খেতে পারে। বাহ, 1 কেজি রাইস আপনারা কয় কেজি মাংস দেন? 1 কেজিতে আমরা চাল এবং মাংস সমান সমান দেই। আচ্ছা, 1 কেজি চাল, 1 কেজি হ্যাঁ হ্যাঁ, সমান সমান দিলে মাংসের পরিমাণ থাকে ভালো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, 1 কেজির সাথে 1 কেজি মাংস বা এর উপরে দিলেও ভালো, সর্বনিম্ন 1 কেজি। আচ্ছা, হ্যাঁ, তার উপরে দিলে আর বেশি ভালো হয়। আচ্ছা, মাংসের টুকরাটা কতটুকু থাকে? ওটা কি যে তেহারি টাইপ হয়ে যায়? না, আরেকটু বড় থাকে, যেহেতু আমরা তো উদ্যোক্তা, আমরা চাই সবার সাথে বেস্টের জন্য আমার প্রোডাক্টটা থাকে, তার জন্য আমরা একটু বড় করার চেষ্টা করি। চমৎকার বলেছেন আপু, যে আপু কিন্তু চায় যে তার উদ্যোগের জিনিস সবচাইতে বেস্ট হোক, এই কারণে আপু কিন্তু সবসময় বেস্টটাই দিতে চান। আপু, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যখন এই রান্না, এটাকে আপনি শিখে এসেছেন, প্রশিক্ষণ নিয়েছেন? কারণ আপনাকে তো শুনলাম আপনি সবকিছু প্রশিক্ষণ নিয়েছেন। ইভেন আপু কিন্তু কাঁঠালের জন্য কিন্তু 11 দিনের বিপণন থেকে একটা প্রশিক্ষণ নিয়েছেন। সো আপুর লাইফটাই কিন্তু একদম প্রশিক্ষণে ভরপুর। তিনি প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু বুঝেন না, তাই এই প্রশ্নটা করা। আপনি কি রান্নার ব্যাপারে? জি, এই কথা যদি বলতে চাই, তাহলে বলতে হবে আমার মার কাছ থেকে শেখা। আচ্ছা আচ্ছা। আমার মা কিন্তু দুর্দান্ত রান্না করতে পারে। বাহ। আমার মায়ের কাছ থেকে আমার রান্না শুরু। বাহ। আমার 3 বোন, 2 বোন কাজ করে, যে মশলা বাটা থেকে আরম্ভ করে ধোয়া টোয়া সব কিছু ওনারা করে, কিন্তু আমি কিন্তু তা করি নাই। আমি মার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতাম যে মা কিভাবে রান্না করে। আচ্ছা আচ্ছা। রান্নার প্রত্যেকটা প্রসেসিং আমি মার কাছ থেকে শেখা। ইভেন এখনো যদি কোনো রান্নায় আমার মনে হয় যে আমি কনফিউজড, আমি মাকে কল দিই যে মা আমি এই জিনিসটা রান্না করতে চাই, আমি একটু কনফিউজড, আমাকে একটু সাহায্য করো। আমার আম্মু এখন আমাকে সাহায্য করে। আচ্ছা আপু, নাহার কিচেন আমরা কি কি খাবার পেতে পারি একটু যদি বলতেন? নাহার কিচেনে আপনারা পাবেন সকল রকমের পিঠা, পাবেন সিজনাল ফুড দিয়ে আচার, জ্যাম জেলি, পাবেন রাইস জাতীয় যে কোনো খাবার, আর পাবেন আমার নিজস্ব খামারের মাশরুম, নিজস্ব খামারের মধু, এবং আর পাবেন সামুদ্রিক মাছের প্রোডাক্ট। চমৎকার, অনেক কিছু পেয়ে যাচ্ছেন, ড্রাই ফুড থেকে শুরু করে তৈরি খাবার আর পচনশীল খাবার, মানে আসলে সবই পাওয়া যায়। তো আপনারা যারা হচ্ছে অর্ডার দিতে চান, কাস্টমাইজ করে খাবার দিতে চান, আপনারা কিন্তু জলদি জলদি নাহার কিচেনে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী খাবারটা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপু, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে আমরা ঝটপট কিছু উত্তর জানতে চাই। সেটা হচ্ছে যে আপনার মানে আপনি কি নিজে যে অবস্থানে আছেন, তো আপনি কি আপনার অধীনস্থ মানে কাউকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? অবশ্যই। আমি যেহেতু শুরু করেছি একা, এখন তো আল্লাহর রহমতে আমার প্রজেক্ট অনেক বড় হয়েছে এবং আমি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো আমার হেল্পিং হ্যান্ড আছে, আমার হাত ধরে তাদেরও একটা কর্মসংস্থানের সুযোগ হয়ে গেছে, তাদেরও একটা মান্থলি ইনকামের সোর্স হয়ে গেছে। চমৎকার। একমাত্র উদ্যোক্তা জীবনে কিন্তু এটা সম্ভব যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দেব। চমৎকার। সো আপু কিন্তু সেই পথে এগোচ্ছেন এবং তিনি কিন্তু তিনি আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছেন। সো এটা কিন্তু আল্লাহর একটা ব্লেসিংস যে একজন নারী, আমি কিন্তু শুরুতে বলেছিলাম চাষি,
হ্যাঁ, সেই চাষি নারী, তিনি আসলে বিভিন্ন গুণে গুণান্বিত। তিনি হচ্ছে, তার কিন্তু আরেকটা ব্যবসা আছে শাড়ির, আমরা শুনেছি। না শাড়ি ও আচ্ছা, শাড়ি বলেননি। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে এটা ভুল করে ফেলেছি। সো আপু হচ্ছে খাবার করছেন, মধু, মাশরুম, সামুদ্রিক মাছ চাষ করছেন। সো ব্যাপারটা একটু মানে বেশি কষ্টের আসলে, কারণ চাষ ব্যাপারটা আসলে যতই মানে এটা না থাকুক, মাঠে থাকতে হয়, রোদে পুড়তে হয়, বৃষ্টিও লাগে জি মনে জি হয়। জি জি। তো এরকম একটা কষ্টকর কাজে একজন নারী এই কাজটাকে বেছে নিয়েছেন, এটা কিন্তু আসলেই তাকে স্যালুট জানাই, যে একজন নারী এই ধরনের একটা চমৎকার কাজ, একটা মানে কি বলে দৃষ্টান্তমূলক একটা কাজ। কারণ এই আপুকে দেখে, নাহার আপুকে দেখে আমার মনে হয় আরো আপুরা আগ্রহী হবেন। আপু, একটা কথা জানতে চাই যে আপনাদের যখন প্রশিক্ষণ নিয়েছিলেন সেখানে তো নারী আরো ছিল মনে হয়, তারাও কি নারীদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয় ওই আপু জায়গাতে। আপনার মতো কি আরো এসেছেন নারী? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমরা ওই জায়গায় যারা ছিলাম আমরা প্রত্যেকের জায়গায় এখন সেটেল আছি আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। চমৎকার। তার মানে আমরা ইনশাআল্লাহ সেই সকল নারীদেরকেও পাবো যারা ইনশাআল্লাহ। আপুর মতো হচ্ছে মাঠে কাজ করছেন। আপু, একটু জানতে চাই যে মধু রক্ষণাবেক্ষণের কিছু টিপস যদি আমাদের দর্শকদের দিয়ে দিতেন, মানে কেমন করে রাখতে হয়, ঠান্ডা জায়গায় নাকি এগুলো কি কোনো না না না, procedure আছে? মধু রাখতে গেলে ঠান্ডা এবং গরম কোনো ওয়েদারে আচ্ছা। দরকার পড়ে না। তবে এই জায়গায় একটা ভুল ধারণা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, আচ্ছা, সেটা আচ্ছা, হলো জি। সরিষার মধুটা নিয়ে আমরা কিন্তু বিভ্রান্তিতে পড়তে হয় আমাদের প্রতিনিয়ত। সেটা হলো, আপনারা অনেকে হয়তো জানেন সরিষার মধুটা কিন্তু জমে যায় আচ্ছা। ক্রিমের মতো। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না। আমরা যে ক্রিম ন্যাচারালি জানি যে ক্রিমের আচ্ছা। মতো মধুটা আমার সরিষার মধুটা জমে যায়, আর মিশ্র যে মধুটা থাকে এটা আমার অল্প পরিমাণে জমে। আচ্ছা তো এই জমা মধুটা নিয়ে আমাদের সেল করতে অনেক প্রবলেম হয়। আচ্ছা। আমাদের কাস্টমার মনে করে কি এটা আমরা চিনি দিয়ে তৈরি করি, যেহেতু এই কারণে জমে যেহেতু গেছে। চাষের মধু, আচ্ছা আচ্ছা। তারা ভাবে যে আমরা চিনি দিয়ে সেটা করি। আসলে এটা একদমই ভুল ধারণা। আপনারা এখন তো আমাদের ইউটিউব আছে, জি। হ্যাঁ, আমরা সবাই কিন্তু ইচ্ছে করলে আমাদের প্রবলেম সলভ করতে পারি। তো আপনারা আচ্ছা। যাদের মনে সন্দেহ আছে, প্রশ্ন আছে, আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন, তাহলে দেখবেন যে আসলে কেন জমে মধুটা। আচ্ছা আর জমা মধুটার কিন্তু দাম বেশি, সেটা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, হ্যাঁ, যদি সরিষার মধু না জমে তাহলে আমরা সেটাকে ভালো না বলে আমরা আখ্যায়িত করি। হ্যাঁ, সেটা তখন আমরা এটা গ্রেড মেশিন দিয়ে আমরা এটাকে গ্রেড পরীক্ষা করি। আচ্ছা। যখন দেখি যে এটার গ্রেড আপনার 22-23 আসছে, তখন আমরা এটাকে এ গ্রেড বা 18 পয়েন্ট আমরা ধরি না। তখন এটাকে আমরা বি গ্রেড সি গ্রেড ধরা হয়, তখন এটাকে আমরা মধু বলে আমরা হ্যাঁ দাবি করতে পারি না। আচ্ছা। তার জন্য আমরা যারা চাষি আছি, যারা নাকি জেনুইন ভাবে কাজ করতে চাই, হ্যাঁ, এবং হালাল ভাবে উপার্জন করতে চাই, তারা হলো আপনার 18 পয়েন্টের মধুটা আমরা হারভেস্ট করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আপনারা একটু শুনে রাখবেন দর্শক, যে 18 পয়েন্টের মধু, সেটা হচ্ছে এ গ্রেড মধু। আর এটা আপনারা খাবেন, এটা বাচ্চাদের ঠান্ডার জন্য খুবই উপকারী এবং বয়স্ক লোকদের জন্য অনেক উপকারী। আর কালো জিরা মধু, আপনারা জানেন যে কালো জিরা আমরা খাই, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। ঠিক সেমটাও মধুটাও, আপনারা মৃত্যু ব্যতীত সকল রোগের উপসর্গ হিসেবে আপনারা মধুটা খেতে পারেন, কালো জিরাটা। খুব সুন্দর। আর এটার জন্য যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য বলি, আপনারা নির্ভয়ে খেতে পারেন। তবে প্রতিদিন সকালে কুসুম গরম পানির সাথে আপনি 1 চামচ মধু দিয়ে খাবেন, আপনার ডায়াবেটিস কখনোই বাড়বে না, কোনো সমস্যা করতে হবে না, আপনাকে ইনসুলিনও দেওয়া লাগবে না। বাহ, চমৎকার কিছু কিন্তু টিপস পেয়ে গেলেন। ডায়াবেটিক্স রোগী যারা আছেন তারা কিন্তু এই ফর্মুলা অবলম্বন করতে পারেন। জি। আপু, একদম লাস্টে আপনার কণ্ঠে একটু 2 লাইন গান শুনতে চাই। আল্লাহ, আমি গান পারি না। তাহলে একটু কবিতা, একটা ছড়া, যে কোনো কিছু। আপু, এই যে আমার ভয়েসের সমস্যার কারণে আমি কিছু ট্রাই করি না। অসুবিধা নাই আপু, 2 লাইন একটু ছড়া শুনতে চাই। এটা জাস্ট একটা বিনোদন আপু, এরকম কিছু না। কারণ আমরা তো উদ্যোক্তা, আমাদের কথা আসলে কে শুনতে চাই বলেন, একটু বিনোদন আর কি, একটু বলে ফেলেন। কি কবিতা বলবো, সেই কত বছর আগে লেখাপড়া ছাড়ছি আপু, পড়াতে আপনারা 2 লাইন বলতে পারি। জি। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসি ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিরে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস।
তো সেই থ্রিতে পড়েছিলাম আপা, এখনো মনে আছে। চমৎকার, চমৎকার। ক্লাস 3 তে পড়া কবিতা, তখন তার মানে আমরা কি পরিমাণে পড়তাম মেধা দিয়ে, তো সেটা এখনো আপু বলতে পারলো। আপু অনেক অনেক ধন্যবাদ। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বর্তমানে নাহার সরকার আপু যে অবস্থানে আছেন, জি। আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামী 5 বছর পর আমি চাইবো আমার আন্ডারে মিনিমাম 100-র উপরে কাজ করছে, তাদের 100টা পরিবার আমার জন্য তারা এস্টাবলিশ হচ্ছেন, তাদের মান্থলি ইনকামটা আমার জায়গা থেকে হচ্ছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবার যেন স্বাবলম্বী হয়। চমৎকার একটা মানুষ, চমৎকার একটা কথা বলেছেন। মানে আমি এই অনুষ্ঠান করতে গিয়ে আসলে অনেকের এই কথাটা শুনি, অনেকের সঙ্গে অনেকে এই প্রশ্নটা করে এবং সবার উত্তরটাই শুনি। তো কিছু মানুষের প্রশ্নর উত্তরটা আমার হৃদয় ছুঁয়ে যায়, তার মধ্যে নাহার আপুর এই কথাটা অনেক পছন্দ হয়েছে, যে তিনি অন্তত 100 মানুষের, এটা ন্যূনতম 100 মানুষের উপরে উনি চেয়েছেন, তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন, এবং তারা যেন আপুর থেকে, মানে আপু যেই স্যালারিটা দিবে বা যেটা যে অর্থটা পাবে সেটা দিয়ে পুরোপুরি সংসার চালাতে পারে, স্বাবলম্বী। তার মানে তিনি 100টা পরিবারের হচ্ছে ভরণ পোষণের দায়িত্বটা আসলে দিতে চান ওইভাবে। সো অনেক ভালো লাগলো আপু, অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য, আপনার মূল্যবান সময় দিয়েছেন। ধন্যবাদ আপু, আপনাকেও আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি অনেক খুশি এই প্রোগ্রামে আসতে পেরে। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদে রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানের এই পর্বটি নাহার সরকারের, যাকে আমি হচ্ছে চাষি বলেছি, এই আপুর এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না, এবং আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।